একটা কথা কিন্তু আমরা প্রায়ই শুনি, তাই না, যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? মানে ঘটনাগুলো কি একদম হুবহু একইভাবে ফিরে আসে, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে? চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। বিখ্যাত লেখক মার্ক টুয়েন নাকি দারুণ একটা কথা বলেছিলেন এই নিয়ে। তিনি বলতেন, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে না, কিন্তু এর মধ্যে একটা ছন্দ আছে। এর মানেটা কি বলুন তো? মানে হলো, ঘটনাগুলো হয়তো একদম এক হয় না, কিন্তু সেগুলোর মধ্যে একটা অদ্ভুত প্যাটার্ন বা মিল খুঁজে পাওয়া যায়। ঠিক যেন একই কবিতার ভিন্ন ভিন্ন লাইন, কিন্তু সুরটা একদম একই। আর এই ছন্দটা বা প্যাটার্নটা দেখতে অনেকটা একটা চক্রের মতো। ভাবুন তো, প্রথমে বড় একটা ভুল হয়, সেই ভুল থেকে মানুষের মনে জন্মায় ব্যাপক অসন্তোষ, আর সেই অসন্তোষ থেকেই শুরু হয় বিপ্লব বা বড় ধরনের কোনো পরিবর্তন। কিন্তু মজার ব্যাপার হলো, সেই পরিবর্তনের পর প্রায় জন্ম নেয় আর একটা নতুন ভুল, আর ব্যাস, চক্রটা আবার ঘুরতে শুরু করে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ছন্দটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে বিপ্লবী আবার স্বৈরতন্ত্রের জন্ম দেয়, কিভাবে এক যুদ্ধের ছাই থেকে আরেকটা যুদ্ধের আগুন জ্বলে ওঠে। দেখব অর্থনৈতিক সংকটগুলো কেন বারবার ফিরে আসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সব কিছুর পেছনে যে মূল চালিকা শক্তি, মানে আমাদের মানুষের স্বভাব, সেটা কিভাবে কাজ করে। আর সবশেষে একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, এই চক্রটা কি আদৌ ভাঙা সম্ভব? তাহলে চলুন প্রথমে ক্ষমতার চক্রটা দিয়ে শুরু করা যাক। ইতিহাসে কিন্তু বারবার একটা জিনিস দেখা গেছে, মুক্তির জন্য যে বিপ্লবগুলো হয় সেগুলোই শেষ পর্যন্ত নতুন কোনো স্বৈরতন্ত্রের জন্ম দেয়। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণগুলোর একটা হলো 1789 সালের ফরাসি বিপ্লব। এই বিপ্লবটা কিন্তু শুধু ফ্রান্স নয়, বলা যায় পুরো বিশ্বের ইতিহাস আর রাজনীতির গতিপথটায় বদলে দিয়েছিল। আচ্ছা, তখন ফ্রান্সে ঠিক কী হচ্ছিল ভাবুন একবার। একদিকে চরম অর্থনৈতিক বৈষম্য, রাজপরিবারের বিলাসবহুল জীবন, আর অন্যদিকে সাধারণ মানুষের কাঁধের করের বিশাল বোঝা। আর রাজা ষোড়শ লুই, তিনি জনগণের এই কষ্ট কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। আর এটাই ছিল সেই প্রথম ভুল যেখান থেকে জন্ম নিল তীব্র অসন্তোষ। এরপর যা ঘটল তা তো ইতিহাস। বিপ্লবের আগুনে রাজতন্ত্রের পতন হল, কিন্তু পরিবর্তনের পর কি এলো? এলো চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক। দেশের মানুষ তখন স্থিতিশীলতার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে তারা শেষ পর্যন্ত নেপোলিয়ান বোনাপার্টের মতো একজন শক্তিশালী সামরিক নেতার হাতেই ক্ষমতা তুলে দিল। মানেটা কি দাঁড়ালো? রাজতন্ত্রের স্বৈরাচার থেকে মুক্তি পেতে গিয়ে ফরাসিরা পড়ল আরেক এক নায়কতন্ত্রের হাতে। সেই একই চক্র, ভুলের পর পরিবর্তন, আর তারপর আবার এক নতুন ভুল। ইতিহাসের এই একই ছন্দের দেখা কিন্তু আমরা আবার পাই প্রায় ১৩০০ বছর পর, এবার রাশিয়ায়। আমরা কথা বলছি ১৯১৭ সালের রুশ বিপ্লবের। এখানেও কিন্তু প্রেক্ষাপটটা প্রায় একই রকম। জারের স্বৈরাচারী শাসন, কোটি কোটি কৃষক শ্রমিকের দুর্বিষহ জীবন, তার উপর প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সেই অসন্তোষের আগুনে ঘি ঢেলেছিল। আর ঠিক এই সময়েই ভ্লাদিমির লেনিন বিদ্রোহের ডাক দেন। ফলাফল, রাজতন্ত্রের পতন। কিন্তু আসল প্রশ্ন হলো, এর পর কি হলো? বিপ্লবের পর ক্ষমতা ধীরে ধীরে এক জায়গায় আসতে শুরু করে। যে বিপ্লবটা হয়েছিল সাধারণ মানুষের মুক্তির জন্য, সেই বিপ্লবী লেনিনের মৃত্যুর পর জোসেফ স্টালিনের হাতে এসে একটা ভয়ঙ্কর দমনপীড়নমূলক শাসনে পরিণত হয়। আবারও সেই একই গল্প, তাই না? এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়ে মানুষ মুক্তি চেয়েছিল, কিন্তু পেল আর একটা নিষ্ঠুর শাসন। চক্রটা এভাবেই আবার পূর্ণ হলো। ক্ষমতারই চক্রের মতো যুদ্ধের ইতিহাসও কিন্তু একই রকম ছন্দ খুঁজে পাওয়া যায়। মানে অনেক সময় একটা যুদ্ধ শেষ করার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেগুলোই আসলে পরবর্তী যুদ্ধের বীজ বুনে দেয়। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর হওয়া ভার্সাই চুক্তি। এই চুক্তিতে জার্মানির ওপর এতটাই কঠোর আর অপমানজনক শর্ত চাপানো হয়েছিল যে ওটাই ছিল এক ঐতিহাসিক ভুল। আর এই ভুলের ফল, সে তো ছিল মারাত্মক। জার্মানদের মধ্যে জন্ম নিল তীব্র অপমানবোধ আর রাগ। দেশ জুড়ে দেখা দিল ভয়াবহ অর্থনৈতিক সংকট। আর ঠিক এই সুযোগটাকেই, এই তীব্র অসন্তোষ আর জাতীয়তাবাদকেই কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিলেন অ্যাডলফ হিটলার।
আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়া আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মধ্যে ব্যবধান ছিল মাত্র ২০ বছর। ভাবা যায়, একটা ভুল শান্তি চুক্তি মাত্র ২ দশকের মধ্যে পৃথিবীকে আর একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। এটা তার এক জীবন্ত উদাহরণ। আচ্ছা, রাজনীতি বা যুদ্ধের মতোই অর্থনীতির জগতেও কিন্তু ইতিহাসের এই ছন্দটা বারবার ফিরে আসে। বিশেষ করে বড় বড় অর্থনৈতিক সংকটগুলোর দিকে তাকালে মনে হবে এই এই ঘটনাটা তো আগেও কোথাও দেখেছি। এই যে দেখুন, একদিকে ১৯২৯ সালের মহামন্দা আর অন্যদিকে ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকট। মাঝখানে প্রায় ৮০ বছরের ফারাক। কিন্তু কারণগুলো খেয়াল করে দেখুন, আশ্চর্যজনকভাবে একই। অতিরিক্ত ঋণ, শেয়ার বাজারে লাগান ছাড়া বুদবুদ বা মার্কেট বাবল, আর এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণই ছিল না। মানে একই ধরনের ভুল, আর তার ফলাফলও প্রায় একই: অর্থনৈতিক পতন, বেকারত্ব আর সামাজিক অস্থিরতা। তাহলে আসল প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন বিপ্লব, যুদ্ধ বা অর্থনৈতিক সংকটগুলো আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গায় প্রায় একই সুরে ফিরে আসে? উত্তরটা কিন্তু বাইরের কোনো ঘটনায় নয়, উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে। মূল কারণটা হলো মানুষের স্বভাব। ঠিক তাই, ইতিহাস নিজে থেকে ফিরে আসে না, ফিরে আসে মানুষের আচরণ। এই যে দেখুন, ক্ষমতার লোভ, অহংকার, অতীত থেকে শিক্ষা না নেওয়ার অভ্যাস, আর লম্বা সময়ের ভালোর চেয়ে সাময়িক লাভকে বেশি গুরুত্ব দেওয়া, মানুষের এই মৌলিক স্বভাবগুলোই কিন্তু ইতিহাসের চাকাটাকে একই পথে বারবার ঘুরিয়ে চলেছে। দার্শনিক জর্জ সান্তায়ানা একদম আসল কথাটা বলে গেছেন। তিনি বলেছিলেন, যারা অতীতকে মনে রাখতে পারে না তারা সেই অতীতের পুনরাবৃত্তি করতে বাধ্য। এই একটা বাক্যেই যেন পুরো আলোচনার সার কথা বলা হয়ে যায়। এতক্ষণ যা কিছু আমরা দেখলাম তাতে তো মনে হতেই পারে যে আমরা একটা অন্তহীন চক্রের মধ্যে আটকা পড়ে গেছি। তাহলে প্রশ্ন হলো, এই চক্রটা ভাঙার কি কোনো উপায় নেই? আমরা কি আসলে পারি ইতিহাসের এই একই ছন্দে বারবার ফিরে আসা থেকে বের হতে? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। কারণ ইতিহাস কিন্তু আমাদের ভাব্য বা ভবিতব্য নয়। ইতিহাস আসলে একটা সতর্ক বার্তা। এটা আমাদের শুধু এটাই দেখায় যে অতীতে কোন ভুলগুলো করা হয়েছিল আর তার ফল কি হয়েছিল। এই চক্রটা তো কেবল তখনই চলতে থাকে যখন আমরা সেই সতর্ক বার্তাটাকে পাত্তা দিই না, যখন আমরা অতীত থেকে শিখতে ব্যর্থ হই। তাই চক্রটা ভাঙার একটাই উপায়: অতীতের ভুলগুলা থেকে শিক্ষা নেওয়া। শেষ পর্যন্ত দোষটা কিন্তু ইতিহাসের নয়, সিদ্ধান্তটা পুরোপুরি আমাদের হাতে। আমরা কি অতীত থেকে শিখব, নাকি আবারও একই ভুলে পুনরাবৃত্তি করব?